আমাদের চারপাশের পদার্থের ফার্স্ট পার্টটুকু হয়ে গেছে। আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি, তো চলো শুরু করা যাক। আমরা ফার্স্ট পার্টে পদার্থের বৈশিষ্ট্য এবং পদার্থের বিভিন্ন অবস্থা সম্বন্ধে অনেক কিছু পড়ে নিয়েছি, সবটাই মোটামুটি জানা হয়ে গেছে। এবার জানবো পদার্থ কি তার অবস্থার পরিবর্তন করে। আমরা যদি জল দেখি তাহলে জল কিন্তু তিনটে অবস্থাতেই থাকতে পারে। কঠিন অবস্থায় বরফ হয়ে থাকে, তরল অবস্থায় জল হয়ে থাকে এবং গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প হয়ে থাকে। তাহলে জলের আমরা তিনটে অবস্থায় দেখতে পাই: কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে বলো তো, এই যে জল কোনো সময় বরফ হচ্ছে, কোনো সময় গ্যাসীয় হচ্ছে, মানে বরফ হচ্ছে মানে কঠিন হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, গ্যাসীয় হচ্ছে, আবার তরলে পরিণত হচ্ছে, এইগুলোর মধ্যে পার্থক্য কী বা কেন এইগুলো ঘটছে? তার উত্তর হলো, উষ্ণতা বৃদ্ধির সাথে কঠিন পদার্থের কণাগুলোর গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায় বলে কণাগুলো আরও বেশি বেগে কাঁপতে থাকে। তাপ দ্বারা সরবরাহকৃত শক্তি কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে অতিক্রম করে। কণাগুলো তাদের অবস্থান থেকে সরে যায় এবং মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে শুরু করে। তার মানে কি, আগের পার্টে আমরা পড়েছি পদার্থের কণাগুলো উষ্ণতা বৃদ্ধি পেলে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ব্যাপনও বৃদ্ধি পায়, এটাও পড়েছিলাম। তাহলে গতিশক্তি যখন বৃদ্ধি পাচ্ছে তখন কণাগুলো আরও বেশি বেগে কাঁপতে শুরু করছে, ঠিক আছে? তারপরে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যেটা থাকে, এইখানে যেই লাইনটা বলেছে, তাপ দ্বারা সরবরাহকৃত শক্তি কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে অতিক্রম করে। কণাগুলো তাদের অবস্থান থেকে সরে যায়, মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে শুরু করে। তাহলে যখনই তাপ দেওয়া হচ্ছে তখনই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল অতিক্রম করে গিয়ে সেইগুলো নিজের অবস্থান থেকে সরে গিয়ে মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে শুরু করে। একটি অবস্থা আসে যখন কঠিন পদার্থটি গলতে শুরু করে এবং তরলে রূপান্তরিত হয়ে যায়। আর বায়ুমণ্ডলীয় চাপে যে নিম্নতম উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যখনই এই লাইনটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বায়ুমণ্ডলীয় চাপে নিম্নতম উষ্ণতায়, যেই উষ্ণতাটার মধ্যে সবথেকে কম, যে উষ্ণতার মধ্যে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে গলনাঙ্ক। এই গলনাঙ্ক রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে। আর সবথেকে ভাইটাল যেটা, উষ্ণতা বৃদ্ধির সাথে পদার্থের গতিশক্তি বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধির সাথে পদার্থের গতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? এর পরের পয়েন্টটা হচ্ছে বরফের গলনাঙ্ক 273.15 কেলভিন। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। গলনের এই পদ্ধতিকে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের এই পদ্ধতিকে গলন বলে। একদম জিনিস, এটা আর বোঝানোর কিছু নেই। কঠিন পদার্থ যখন গলতে শুরু করে তখন তার উষ্ণতা স্থির থাকে, তাহলে তাপ শক্তি কোথায় যায় বলো? কঠিন পদার্থ যখন গলতে শুরু করছে তখন তো একটা উষ্ণতা স্থির হয়ে যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে? এটাই কিন্তু লীন তাপ, ঠিক আছে? এইখানে যে আমরা পড়লাম, একটা নির্দিষ্ট নিম্নতম একটা উষ্ণতায় গিয়ে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আর যখনই আমরা দেখছি যে বরফটা একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে গলতে শুরু করেছে তখন কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা একই থাকে। তো তখন কি হয়, তখন অবস্থার পরিবর্তনের জন্য ওই তাপটা ব্যবহৃত হয়। যেই তাপটা প্রথমে বরফকে গলানোর কাজে ব্যবহৃত হয়েছিল, উষ্ণতা বাড়তে থেকেছিল, সেটা অবস্থার পরিবর্তন ঘটায়।
যেহেতু এই তাপ শক্তি বরফ দ্বারা শোষিত হয় কিন্তু উষ্ণতার কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয় না, তাই ধরে নেওয়া হয় তাপ বিকারের উপাদানের মধ্যে লুকায়িত থাকে এবং এই তাপকেই লীন তাপ বলে। লেন্টেড কথার অর্থ হলো লুকায়িত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এইগুলো। লেন্টেড কথার অর্থ হলো লুকায়িত। এই যে এই তাপকেই বলা হয় লীন তাপ। কোন তাপটাকে বলা হয়? যেটা অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপটা ব্যবহৃত হয়, অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপটা ব্যবহৃত হয় তাকে বলে লীন তাপ বা লেন্টেড হিট। লেন্টেড কথার অর্থ হলো লুকায়িত। বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে গলিয়ে তরল পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই কঠিন পদার্থের গলন তাপ বলে। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের কণাগুলোর মধ্যেকার শক্তি সম উষ্ণতায় বরফের কণাগুলোর মধ্যেকার শক্তির তুলনায় অনেক বেশি হয়। বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটন সমগ্র তরলব্যাপী ঘটে। ঠিক আছে, স্ফুটন যেটা হয় সেটা কিন্তু সমগ্র তরলব্যাপী হয়। এই জায়গাটা ভালো করে আমি দুবার রিপিট করলাম, কারণ এরপরেই এই জায়গাটার সাথে একটা তুলনা আসবে, তো সেটার জন্য আমি আগেই এটা রিপিট করে বলে দিলাম যে এটা কিন্তু ভাইটাল জিনিস, যে এটা সমগ্র তরলব্যাপী হয়। মানে তুমি যদি একটা বাটিতে জল গরম করো তো পুরো বাটিতে যতটা জল আছে পুরোটা নিয়েই কিন্তু স্ফুটনাঙ্ক হয়। তরলের সমগ্র তল থেকে কণাগুলো যথেষ্ট শক্তি অর্জন করে বাষ্পীয় দশায় রূপান্তরিত হয়। জলের ক্ষেত্রে এই উষ্ণতা 373 কেলভিন। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 273 সাথে 100 যোগ করলেই 373 কেলভিন হয়। যদি সেলসিয়াস স্কেলে গণনা করি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে কেলভিন স্কেলে 273। ঠিক আছে, তখন আবার যেহেতু জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি, তাহলে এর সাথে আর যোগ 273 করলেই কেলভিন স্কেলেরটা বেরিয়ে যাচ্ছে। কেলভিন স্কেলে কত হচ্ছে? 373। যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিলাম। যেইভাবে গলনের লীন তাপকে সংজ্ঞায়িত করা যায় যে অবস্থার পরিবর্তন, সেইভাবেই কিন্তু আমরা এই বাষ্পীভবনের লীন তাপকেও মানে সংজ্ঞায়িত করতে পারি অবস্থার পরিবর্তনের জন্য। কঠিন অবস্থা থেকে তাপ দেওয়ার ফলে তরল অবস্থা, তরল অবস্থায় তাপ দেওয়ার ফলে গ্যাসীয় অবস্থা, এবং উল্টোভাবে গ্যাসীয় অবস্থা থেকে তরলে যাওয়ার জন্য ঠান্ডা হতে হবে, তরল থেকে কঠিনের জন্য ঠান্ডা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পদার্থের এক অবস্থাকে উষ্ণতার সাহায্যে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়। তাহলে উষ্ণতাই হচ্ছে পদার্থের অবস্থার মুখ্য কারণ, তাই তো? উষ্ণতার জন্যই অবস্থাকে রূপান্তর করা যায়। আরও কিছু জিনিস, উষ্ণতার এসআই একক হলো কেলভিন। এই উষ্ণতার এসআই এককটা কিন্তু আসে, উষ্ণতার এসআই একক কিন্তু কেলভিন, সেলসিয়াসে নয়। উষ্ণতার এসআই একক কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273.15 কেলভিন। আমরা 273 ধরে নিই, কিন্তু আসলে হচ্ছে 273.15 কেলভিন। আমরা দেখলাম কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এইভাবে ভাগে ভাগে রূপান্তর। এবার যদি এমন ঘটনা ঘটে যে তরলে রূপান্তরিত না হয়ে কঠিন থেকে সরাসরি যদি গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তাকে কি বলবো? ঊর্ধ্বপাতন।
অবশ্যই কিন্তু মনে রাখতে হবে কঠিন থেকে সরাসরি গ্যাসের জন্য ঊর্ধ্বপাতন, আর তরলে রূপান্তরিত না হয়ে গ্যাস থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরকে বলে অবক্ষেপণ। ঠিক আছে। কোনো পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে তাপের যা প্রভাব আছে সেটা আমরা দেখলাম। এবার আমরা পড়ব চাপের পরিবর্তনে প্রভাব। ঠিক আছে। যেরকম আমরা যদি কোনো পদার্থের ওপর চাপ প্রয়োগ করি বা উষ্ণতা কমাই বা বাড়াই, চাপ প্রয়োগ করলে বা উষ্ণতা কমালে বাড়ালে অবস্থার কিন্তু পরিবর্তন হয়। আমরা যদি চাপ প্রয়োগ করি এবং উষ্ণতা কমিয়ে দিই তাহলে গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা সম্ভব। গ্যাস থেকে কিন্তু তরল সম্ভব। কার্বন ডাই অক্সাইড, আমরা সবসময় দেখেছি কার্বন ডাই অক্সাইড বায়ুতে থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু কার্বন ডাই অক্সাইডকেও কিন্তু কঠিন পদার্থে রূপান্তর করা যায়। চাপ কমিয়ে এক বায়ুমণ্ডলীয় চাপে আনলে কঠিন কার্বন ডাই অক্সাইড তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। এই কারণে কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কারণ কি, ওটা দেখতে একদম মানে বরফের মতো হয়, সেই জন্য শুষ্ক বরফ বলা হয়। সেই জন্য আমরা বলতেই পারি যে চাপ এবং তাপমাত্রা পদার্থের কঠিন, তরল আর গ্যাসীয় অবস্থা নির্ধারণ করতে পারে। ঠিক আছে। চাপ এবং তাপমাত্রাই হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা নির্ধারণের মূল কারণ। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। কঠিন অবস্থা থেকে তরলে যাওয়াকে বলে গলন, তরল থেকে গ্যাসে আসছে তখন বাষ্পীভবন হচ্ছে, আবার গ্যাস থেকে তরলে যাচ্ছে তখন ঘনীভবন হচ্ছে, কঠিন থেকে গ্যাসে যাচ্ছে ঊর্ধ্বপাতন হচ্ছে, গ্যাস থেকে কঠিনে যাচ্ছে অবক্ষেপণ হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব দরকার, মানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এই যে নিচের যে পয়েন্টগুলো রয়েছে এইগুলো খুব ভাইটাল। বায়ুমণ্ডলীয় চাপ হলো গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ পরিমাপের একক। চাপের একক হলো পাস্কাল। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। এটাও মনে রাখতে হবে। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। বায়ুমণ্ডলে বায়ুর চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। আর সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 অ্যাটমসফিয়ার এবং তাকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে ধরা হয়। আমরা পড়ব বাষ্পায়ন। ঠিক আছে। বাষ্পায়ন কি? আমরা পড়লাম স্ফুটনাঙ্ক, জলের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। স্ফুটনটাও তো বাষ্পায়নের মতোই একটি প্রক্রিয়া। জলকে ফুটিয়ে গ্যাসে বা বাষ্পে রূপান্তরিত করা হয়। জলের কণা বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়, সেটাই হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক। তাই তো, যেটা তাপ প্রয়োগ করতে হয়, বাইরে থেকে তাপ প্রয়োগ করার মাধ্যমে ওটা ঘটে। আর বাষ্পায়নটা হচ্ছে তোমাকে বাইরে থেকে কিছুই করতে হবে না, একদম স্ফুটনাঙ্কের নিচে, মানে স্বাভাবিক উষ্ণতায়, আমাদের পরিবেশের স্বাভাবিক উষ্ণতা যেটা রয়েছে যে কোনো টাইমে, সেই উষ্ণতায় যে তরল বাষ্পে পরিণত হয় সেটাই হচ্ছে তরলের বাষ্পায়ন। স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়াকে বলে বাষ্পায়ন। বাষ্পায়নের হার হ্রাস বা বৃদ্ধি কী কী বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বাষ্পায়ন কখন বৃদ্ধি পায়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে কোনো একটি, যদি ধরো এরকম একটা ছোট বাটির মধ্যে একটা জল ভর্তি করা হলো, ঠিক আছে, আর একটা এরকম বড় মানে বাটির মধ্যে জল ভর্তি করা হলো, বাষ্পীভবন কোনটাতে বেশি ঘটবে? এইটার যেহেতু
এটা যেহেতু তলটা অনেকটা ছড়ানো, সেহেতু এর বাষ্পীভবনটাই কিন্তু বেশি ঘটবে এটার তুলনায়। ঠিক আছে, এইরকমই। এছাড়াও এখানে যে উদাহরণটা দিয়েছে, ভেজা কাপড় তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা ছড়িয়ে দিই। যদি ভেজা কাপড়কে তোমরা এমনি রেখে দাও তাহলেও কিন্তু কাপড় শুকিয়ে যাবে, কিন্তু অনেক সময় লাগবে, হয়তো 2 দিন লাগবে শুকানোর জন্য, আস্তে আস্তে বাষ্পীভূত হবে। কিন্তু যদি আমরা সেটাকে মেলে দিই বা ছড়িয়ে দিই তখন বাষ্পীভবনটা তাড়াতাড়ি হয়। তারপর উষ্ণতা বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধির সাথে বেশি সংখ্যক কণা যথেষ্ট পরিমাণ গতিশক্তি প্রাপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। যখনই উষ্ণতা বৃদ্ধি পায় তখন কি হয়, তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। মানে গরমের দিনে দেখবে ঘর মোছা হলে মেঝেটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কিন্তু শীতের দিনে সহজে শোকাতে চায় না। তার জন্য আমরা ফ্যান ছাড়ি বা কিছু ব্যবস্থা নিই এরকম। আর্দ্রতা হ্রাস পেলে, আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পীভবন বেশি হয়। আর্দ্রতা থাকলে কিন্তু বাষ্পীভবন কম হয়। যখন বায়ুতে মানে জলের পরিমাণ বেশি হচ্ছে তখন এইখানে এই যে পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম সেইখানকার একটা কিন্তু এখানে আসছে, যে আর্দ্রতা হ্রাস পাওয়া। মানে তুমি বায়ুর মধ্যে যদি তোমার জল থাকে, বায়ুর মধ্যে জল থাকাটাই তো বায়ুতে আর্দ্রতার বায়ুর মধ্যে যদি জল থাকে তার মানে কি হচ্ছে, মানে বায়ুতে অলরেডি কিছু রয়েছে, সেখানে তোমার এই নিচের থেকে জলটা উঠে যে যাবে, এখান থেকে উঠে যাবে, ও থাকবে কোথায়? সহজে গিয়ে থাকতে পারছে না, কিছুটা উঠছে সেটা ওপরে থাকতে পারছে না। সেই জন্য আর্দ্রতা যখন বেশি থাকে, বায়ুতে যখন আর্দ্রতা থাকে তখন কিন্তু বাষ্পীভবন কম হয়। বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে, বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে বাষ্পীভবনও বৃদ্ধি পায়। এটা সাধারণভাবে লক্ষ্য করা যায় যে যেদিন বাতাসের বেগ বেশি থাকে সেদিন ভেজা কাপড় তাড়াতাড়ি শুকোয়। একটু আগে আমি বললাম শীতের দিনে যখন ঘর মোছার পরে শোকাতে দেরি হয় মেঝেটা, তখন আমাদের ফ্যান ছাড়ি আমরা। এটা একদম মানে বাস্তব উদাহরণের জন্যই আমি বারবার বলছি, তোমাদের মনে থাকবে জিনিসটা, যে ফ্যান ছাড়ি যাতে তাড়াতাড়ি মেঝেটা শুকিয়ে যায়। সেরকমই বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে তখন বাষ্পীভবন বেশি হয়। আচ্ছা, বাষ্পায়নের আরেকটি ভালো দিক বলতে পারো বা আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শীতলতা সৃষ্টি করা বা শৈত্যের সৃষ্টি করা। যখন একটি খোলা পাত্রে রাখা তরল সর্বদাই বাষ্পীভূত হতে থাকে, বাষ্পায়নের সময় তরল যে শক্তি হারায় তা ফিরে পাবার জন্য তরলের কণাগুলো চারপাশ থেকে শক্তি শোষণ করে, এবং শক্তির এই শোষণের ফলে চারপাশ শীতল হয়। আমরা যখন নখপালিশ পরি বা এই অ্যাসিটন বা নখপালিশের মধ্যে যে অ্যাসিটনটা থাকে সেটা যদি হাতে লেগে যায় তখন কি হয়? ঠান্ডা অনুভব হয়। কিসের জন্য ঠান্ডা অনুভব হয়? কারণ অ্যাসিটনের কণাগুলো হাতের তালু ও চারপাশ থেকে তাপ শক্তি সংগ্রহ করে এবং বাষ্পায়িত হয়। এতে হাতের তালু ঠান্ডা বোধ হয়। একটি রৌদ্রোজ্জ্বল দিনের শেষে মানুষ বাড়ির ছাদে বা খোলা জায়গায় জল ছিটিয়ে দেয়, কারণ বিশাল পরিমাণ বাষ্পীভবনের লীন তাপ উত্তপ্ত চারপাশকে ঠান্ডা করতে সাহায্য করে। আমরা গ্রীষ্মকালে কেন সুতির বস্ত্র পরিধান করি? গ্রীষ্মকালে আমাদের শরীরে শারীরবৃত্তীয় ক্রিয়াকৌশলের কারণে আমরা অতিরিক্ত ঘামি, যার জন্য আমাদের শরীর ঠান্ডা থাকে। কেন হয়? যখন আমাদের শরীরের ভিতরে তাপ অনুভব হয় বা গরম লাগে তখন শরীরও চায় যে আমি একটু ঠান্ডা হই। তখন শরীর ভেতর থেকে ওই লীন তাপটাকে বের করে দেয়, যেটা বের করে দিচ্ছে, সেটার ফলে আমাদের শরীর একটু ঠান্ডা বোধ হয়। ঘেমে গেলে যখনই ফ্যানের হাওয়া লাগে তখনই কিন্তু ঠান্ডা লাগে, মানে শরীরে ঠান্ডা লাগছে।
ওরকম অনুভূত হয়। আমরা জানি বাষ্পায়নের সময় তরলের পৃষ্ঠতলের কণাগুলো পারিপার্শ্বিক থেকে এবং শরীরের পৃষ্ঠতল থেকে যে তাপ শক্তি সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়। এই যে এইমাত্র বললাম, শরীরের থেকে গৃহীত এই তাপ শক্তির পরিমাণ বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপের সমান। সুতির কাপড় উত্তম শোষক বলে আমাদের শরীর থেকে ঘাম শুষে নেয় এবং সহজে বাষ্পায়নের জন্য একে বায়ুতে উন্মুক্ত করে। একইভাবেই যদি বরফ আমরা গ্লাসে রাখি তখন গ্লাসের বাইরে দিয়ে বিন্দু বিন্দু জল দেখা যায়, সেটাও কিন্তু এই একই কারণের জন্যই হয়। এতক্ষণ আমরা তিনটে অবস্থা পড়েছিলাম, কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার বর্তমানকালে আরও দুটো অবস্থা এর সাথে যুক্ত হয়েছে, প্লাজমা আর বোস-আইনস্টাইন কনডেনসেট। বর্তমান বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন। তাহলে প্লাজমা কি? অত্যাধিক শক্তিশালী এবং অত্যাধিক উত্তেজিত কণা দিয়ে অবস্থাটি তৈরি। এই কণাগুলো আয়নিত গ্যাসীয় অবস্থায় থাকে। প্রতিপ্রভ টিউব বা নিয়ন বাল্বে প্লাজমা অবস্থা বর্তমান। নিয়ন বাল্বের ভেতরে নিয়ন গ্যাস এবং ফ্লুরোসেন্ট বাল্বের ভেতরে হিলিয়াম গ্যাস বা অন্য কোনো গ্যাস থাকে। ঠিক আছে, এটা জানবে, নিয়ন বাল্বের ভেতরে কিন্তু নিয়ন গ্যাস দেওয়া থাকে। যখন বাল্বের ভেতরে তড়িৎ শক্তি প্রবাহিত হয় তখন গ্যাসগুলো আয়নিত হয় এবং আহিত হয়। এইভাবে আহিত হবার ফলে বাল্বের ভেতরে প্লাজমা অবস্থা সৃষ্টি হয়, ফলে উজ্জ্বল আভা সৃষ্টি হয়। গ্যাসের প্রকৃতি অনুযায়ী প্লাজমা অবস্থা থেকে সৃষ্ট আভা বিভিন্ন রঙের হয়। গ্যাসের প্রকৃতি অনুযায়ী প্লাজমা অবস্থা থেকে সৃষ্ট আভা বিভিন্ন রঙের হয়। এই প্লাজমা অবস্থা থেকে বিভিন্ন রঙের হয়। প্লাজমা অবস্থার উপস্থিতি সূর্য ও নক্ষত্রগুলোর উজ্জ্বলতার কারণ। এটা কিন্তু প্লাজমা অবস্থার একটি উদাহরণ। কি? সূর্য ও নক্ষত্রের উজ্জ্বলতা। নক্ষত্রগুলিতে অতি উচ্চ উষ্ণতায় জন্যই প্লাজমা অবস্থার উৎপত্তি ঘটে। আরেকটি অবস্থা, পঞ্চম অবস্থা, বোস-আইনস্টাইন কনডেনসেট। 1920 খ্রিস্টাব্দে ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু প্রথম পঞ্চম অবস্থা নিয়ে গণনা করেন। কে? সত্যেন্দ্রনাথ বসু। এবার আইনস্টাইন, এইগুলো খুব একটা প্রয়োজনীয় নয় কিন্তু তবুও একটু জেনে রাখা ভালো। অ্যালবার্ট আইনস্টাইন পদার্থের নতুন অবস্থার ভবিষ্যৎবাণী করেছিলেন, যার নাম দিয়েছেন বোস-আইনস্টাইন কনডেনসেট। সাধারণত বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে নিম্ন উষ্ণতায় শীতল করলে বোস-আইনস্টাইন কনডেনসেট অবস্থা পাওয়া যায়। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আমাদের চারপাশের পদার্থগুলো তিনটি অবস্থা থাকে, কঠিন, তরল, গ্যাসীয়। কঠিনে কণাগুলোর মধ্যেকার আকর্ষণ বল সবচেয়ে বেশি, তরলে মাঝারি এবং গ্যাসে সবচেয়ে কম হয়। পদার্থের গঠনকারী কণাগুলোর মধ্যেকার ফাঁকা স্থান এবং গতিশক্তি কঠিনের চেয়ে কম এবং তরলে মাঝারি এবং গ্যাসে সবচেয়ে বেশি। বুঝলে? পদার্থের কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থানটা থাকে সেটা কঠিনে কিন্তু সবচেয়ে কম। সেই জন্যই আমরা কোনো কঠিন পদার্থকে যদি কোনো আঘাত করি সেটা আয়তনটা পাল্টায় না, কিন্তু ভেঙে যাবে, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না। পদার্থের গঠনকারী কণাগুলোর মধ্যেকার ফাঁকা স্থান, গতিশক্তি কঠিনে সবচেয়ে কম, আর এটা বললাম। তারপরে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো সজ্জা সবচেয়ে বেশি সুবিন্যস্ত। তরল পদার্থের ক্ষেত্রে এগুলো পিছলে একে অপরের ওপর দিয়ে গড়িয়ে যেতে পারে, সেখানে গ্যাসের ক্ষেত্রে কণাগুলো শৃঙ্খলাবদ্ধ নয়। আর পদার্থের অবস্থা পরস্পর রূপান্তরযোগ্য,
তাপ চাপ তাপ বা উষ্ণতা এবং চাপ পরিবর্তনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন সম্ভব। এটাও পড়েছ, ঊর্ধ্বপাতন, আর এটা হচ্ছে অবক্ষেপণ যেটা বললাম। কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন, আর গ্যাস থেকে কঠিন অবক্ষেপণ। এই যে স্ফুটন তরলের সমস্ত অংশ জুড়ে ঘটে, যেখানে তরলের সমস্ত অংশের কণাগুলো গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। বাষ্পায়ন তরলের পৃষ্ঠতলীয় একটি ঘটনা। তরলের পৃষ্ঠতলের কণাগুলো যথেষ্ট পরিমাণ শক্তি সংগ্রহ করে নিজেদের মধ্যেকার আকর্ষণ বলকে অতিক্রম করে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। বাষ্পায়নের হার নির্ভর করে বায়ুমণ্ডলে উন্মুক্ত তরলের উপরিতলের ক্ষেত্রফল, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহের ওপর। তাহলে বাষ্পায়ন কীর ওপর নির্ভর করে? উপরিতলের ক্ষেত্রফল, উষ্ণতা, আর্দ্রতা আর বায়ু প্রবাহের ওপর। বাষ্পায়নটা কিন্তু তরলের উপরিভাগের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, ঠিক আছে? পুরো তরলটার ক্ষেত্রে স্ফুটন। বাষ্পায়নে শীতলতা সৃষ্টি হয়। বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কোনো তরলের নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই তরলের বাষ্পীভবনের লীন তাপ বলে। আর একইভাবে যেটা কোনো কঠিন নির্দিষ্ট গলনাঙ্কে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে লীন তাপ বলে, গলনের লীন তাপ, আর ওটা বাষ্পীভবনের লীন তাপ, ঠিক আছে? আর এই একটা চার্ট রয়েছে, উষ্ণতার একক কেলভিনে, দৈর্ঘ্যের একক মিটারে, ভরের একক কিলোগ্রামে, ওজনের একক নিউটনে, আয়তনের একক ঘনমিটারে, ঘনত্ব কিলোগ্রাম প্রতি ঘনমিটার, আর চাপের একক পাস্কালে। এই যে প্রতীকগুলো রয়েছে এইগুলো ভালোভাবে মনে রাখতে হবে, এবার এটা ভালো করে মুখস্থ করতে হবে।